নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যেদিন ক্যাপচার করা হয়েছিল সেই দিনটা ছিল ৩রা জুলাই ২০২৪ সকাল ৬:৩০। খুব সকাল সকাল উঠে পড়েছিলাম। আজকের দিনটা ছিল খুব স্পেশাল আমার কাছে। কেন স্পেশাল সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ছেলেও উঠে পড়েছে, ৭টা মতো বাজে এখন। তো ওকে এই বাটিটা একটু মুড়ি দিয়েছি। শুকনো খাবার হিসাবে আমি এই মুড়ি মাখানা এগুলোই ক্যারি করছি। আর ও এগুলো খুব এনজয়ও করছে বাইরে এসে, বেশ হাসি খুশিভাবেই উঠেছে, আমার সাথে একটু ইন্টারাক্ট করছিল। সকালবেলা আমি ওর সাথে এরকম খুব খেলি। কিছুক্ষণ পর স্নান টান করিয়ে ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে ভাবছে হয়তো কোথাও ঘোরাতে নিয়ে যাওয়া হবে। সব বোঝে। এখন ওই ল্যান্ড ফোনটা নিয়ে খেলছে। ল্যান্ড ফোনটা তুলে আমার বাবা মাকে কল করার চেষ্টা করছে। একটু আগেই ওদের সাথে ভিডিও কলে কথা বলছিল, তাই বোধহয় ভাবছে যে ওই ফোনটা দিয়ে ওদেরকে কল করা যাবে। তো দেখলো তো কল টল কিছু করা যাচ্ছে না, তাই আবার রেখে টেখে আবার অন্য কিছু একটা দুষ্টুমি করার ধান্দায় আছে। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে, আমরাও ধীরে ধীরে রেডি হচ্ছি। আর এই লুকটাতে আমি ওকে খুব এনজয় করছিলাম, বিকজ এই লুকটা আর কিছুক্ষণই থাকবে। কিছুক্ষণ পর মাথার এই সব চুলগুলো বানগঙ্গাতে আমরা ভাসিয়ে দেব। হ্যাঁ, তো আজকে হচ্ছে সেই স্পেশাল ডে যার জন্য আমরা এখানে এসছি। তো আজকে আমার ছেলের মুন্ডন। এখানে বৈষ্ণব দেবীতে মায়ের কাছে ওর চুল দেবো আমি মানত করেছিলাম, তাই এখানে আসা। আর 2 বছর পর মায়ের সাথে দেখা করতেও আসার একটা সুযোগ আমি পেয়ে গেছিলাম। হোটেলের বাইরে থেকেই অটো করে আমাদেরকে ফ্রিস্কিং পয়েন্ট অবধি পৌঁছাতে হতো। ফ্রিস্কিং পয়েন্টের আগে এক জায়গাতে রেজিস্ট্রেশন কাউন্টার আছে, যেখান থেকে কার্ড কালেক্ট করে আমাদেরকে ফ্রিস্কিং পয়েন্ট অবধি যেতে হবে। মেইন যাত্রা করার সময় আমরা আর্মি পাস নিয়েই যাত্রা করব, তাহলে ওপরে গিয়ে আমাদেরকে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না, খুব জলদিই আমরা মায়ের দর্শন করতে পারবো। কিন্তু আজকে যেহেতু শুধুমাত্র আমরা বানগঙ্গা অবধি গিয়েই আবার রিটার্ন আসবো, তাই সেই ব্যাপারেই কিছু কথোপকথন এই ড্রাইভার দাদার সাথে আমার হাজব্যান্ড বলছিল। এরপর আমরা অটোতে করে বাজারের ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে চললাম রেজিস্ট্রেশন কাউন্টারের দিকে। রেজিস্ট্রেশন কাউন্টার অবধি পৌঁছাতে মোটামুটি 5-7 মিনিট লাগলো। রেজিস্ট্রেশন কাউন্টারে ভিড় একটু কম ছিল, তাই আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে কার্ড কালেক্ট করা হয়ে গেছিলো। রেজিস্ট্রেশন কাউন্টারে কার্ড কালেক্ট করার জন্য শুধুমাত্র আধার কার্ডেরই প্রয়োজন, এবং সেখানে বায়োমেট্রিকের মাধ্যমে চেক করার পর তারপর কার্ড দেওয়া হয়। এই কার্ড নিয়ে ফ্রিস্কিং পয়েন্টে চেক করিয়ে এগিয়ে চলতে হবে বানগঙ্গার দিকে। অনেক সময় যাত্রা করার সময় অনেক যাত্রীরা এখান থেকে কার্ড কালেক্ট করেই মেন ভবন অবধিও যাত্রা করে থাকে। রিটার্ন আসার সময় আবার এই কার্ডগুলোকে রিটার্ন দিয়ে আসতে হয়। এরপর অটোতে করে মোটামুটি 7-8 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মেইন ফ্রিস্কিং পয়েন্টের কাছাকাছি। এই লাইন ধরেই এগিয়ে চলতে হবে ফ্রিস্কিং পয়েন্টের দিকে। গাছে বিভিন্ন রকমের রঙিন ফুল হয়ে আছে, চারপাশটা সবুজ হয়ে আছে। যেহেতু বৃষ্টি পড়েছে তাই হালকা হালকা মেঘলাও হয়ে আছে। ব্যাগ ট্যাগ চেক করিয়ে আমরা এবার অপেক্ষা করছি বাবা, শ্লোক আর আমার হাজব্যান্ডের জন্য। ওরা বেরিয়ে এলেই আমরা চলবো বানগঙ্গার দিকে। অনেক যাত্রী এখানে আপনারা দেখতে পাবেন যারা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এরা হচ্ছে ওপরের দিকে যাবে, তো ওপরে গিয়ে এরা স্টে করবে, তাই জন্য এদের কাছে ব্যাগ রয়েছে। এই রাস্তা ধরেই আবার কালকেও আমরা যাব, কিন্তু কালকে আর আমরা মাঝপথ থেকে ফেরত আসবো না। কালকে আমরা যাব মায়ের দর্শন করতে ওপর অবধি। গোটা রাস্তাতেই এরকম অনেক জায়গায় ড্রিঙ্কিং ওয়াটারের সুবিধা আছে। আগেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, আর এখনও দেখলাম। এখন আরও অনেক নতুন নতুন দোকান হয়ে গেছে। এই পাশেই রয়েছে গুলশান কুমারের লঙ্গরখানা, যেখানে ফ্রিতে বহু মানুষকে খাওয়ানো হয়। এরপর আমরা আনভিকের ফটো তোলার জন্য এই ফটো শপটাতে গেছিলাম, কিন্তু এইখানে ওরা আমাকে ভিডিও বানাতে দেয়নি। আর এই হচ্ছে ওই গুলশান কুমারের লঙ্গরখানা। তো ফটো আমরা তুলেছিলাম, পরে ফেরত আসার সময় আবার ফটো নিয়ে এসেছিলাম। আসলে ফটো তোলার রিজনটা ছিল যে চুল অবস্থায় আমার ছেলেটাকে কেমন লাগছে ধুতি পাঞ্জাবি পরে, তার এটা একটা স্মৃতি। এরপর চুল কেটে দেওয়ার পর আবার নতুন চুল আসবে, কিন্তু এই জন্ম চুলটা তো আর থাকবে না। প্রত্যেকটা মায়ের কাছে এটা একটা ইমোশনাল মুহূর্ত। জানি না অন্যদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এটা খুবই ইমোশনাল একটা মোমেন্ট ছিল। তো যাই হোক, এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। এই রাস্তা দিয়ে চলতে চলতে না সত্যিই মনে হয় যেন একটু পরে মায়ের দর্শনের ওখানে পৌঁছে যাব। তো যাই হোক, ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম বাথিংঘাট 3-এর দিকে।
আমরা আসার সময় রাস্তায় একজন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, তো ওই পুলিশ অফিসার আমাদেরকে বলেছিলেন যে রাস্তায় যেতে যেতে আপনারা অনেক জায়গায় মুন্ডান করার শপ দেখতে পাবেন, কিন্তু কোথাও মুন্ডান করাবার জন্য দাঁড়াবেন না, কারণ সেখানে অনেক বেশি টাকা আপনাদের থেকে হয়তো নিয়ে নেবে। আর তার থেকেও বড় কথা, তারা কিন্তু কেউই প্রফেশনাল নয়। পাথিংঘাট 3-এ এই যে নতুন মুন্ডন শপটা হয়েছে, এটাই শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডারেই হয়েছে। সুতরাং এখানে করানো খুব সেফ, এরা প্রফেশনাল, এবং এটা যেহেতু শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডারে, তাই এখানে ফ্রি অফ কস্ট মুন্ডন করানো হয়। প্রচুর মানুষ এখানে মুন্ডন করাচ্ছে বাচ্চাদের, এবং তারপরে এখানেই যেহেতু বানগঙ্গা বয়ে যাচ্ছে, এখানেই সেই চুল ভাসিয়ে দিচ্ছে। এরপর শুরু হলো সেই মুহূর্ত, আমার ছেলের চুল কাটা। প্রথমটা তো বুঝতে পারেনি, প্রথমটা তো বেশ সুন্দর বাবার কাছে বসছিল, কিন্তু তারপর ধীরে ধীরে বুঝতে পারলো যে এইবার হয়তো ওর সাথে কিছু একটা খুব মারাত্মক হতে চলেছে। আর যেই না বোঝা হয়েছে, অমনি কান্না শুরু। এই সেলুনেরই একজন এই আটার রুটিটা বানিয়ে এনে দিলেন এবং বললেন যে সমস্ত চুল কাটা হয়ে গেলে সমস্ত চুল এই রুটির মধ্যে দিয়েই বানগঙ্গাতে ভাসিয়ে দিতে হবে। ছেলেকে কাঁদতে দেখে প্রচণ্ড কষ্ট যেমন হচ্ছিল, তেমনি প্রচণ্ড ভয়ও লাগছিল, কারণ মাথাটা তো খুব নরম, তাই যদি বাই চান্স একটুও কেটে যায় তাহলে খুব ব্যথা পাবে। ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না, ভীষণ ভয় হচ্ছিল, এত কাঁদছিল। দু একটা জায়গাতে যদিও কেটেও গেছিলো, কারণ এত নড়াচড়া করেছিল, আসলে ও খুব ভয় পেয়ে গেছিলো, যে ভাবছিল আমার সাথে কি এমন একটা হচ্ছে যে বাড়ির সবাই আমাকে চেপে ধরে রেখেছে। তো যথারীতি যাই হোক, এইভাবে কান্নাকাটি করতে করতে মোটামুটি আধা ঘন্টা মতন তো লেগেছে, এক দুটো জায়গাতে কেটেওছে। আর এই কাঁদতে দেখে না সত্যি মনে হচ্ছিলো এখান থেকে নিয়ে চলে যাই, কিন্তু কিছু করার নেই। মায়ের নাম নিলাম আর মাকে স্মরণ করলাম যে ছেলেটার যেন ব্যথা না পায়, আর যেই কাজের জন্য এসেছি সেটা যেন খুব ভালো করে হয়ে যায়। কিন্তু সত্যি বলতে পুরো চুল কাটাতে ও একদমই কান্না থামিয়ে কাটেনি, পুরো চুল কাটাটার মধ্যেই ও কেঁদে গেছে। আসলে প্রচণ্ড ভয় পেয়েছিল, যেটা পরে আমি বুঝতে পারলাম। তো এইভাবে যাই হোক আধা ঘন্টা পর ওর চুল কাটা হয়ে গেছিলো। ফোন দেখিয়েও শান্ত করা যাচ্ছে না, কিছু কিছু জায়গাতে চুল ছিল, আবার ভয়ও লাগছে যে এত নড়াচড়া করছে, যদি অনেকটা কেটে যায় তাহলে কি বিপদটাই না হবে। কিন্তু ওই যে বললাম, মায়ের কাছে এসেছি আর মা আমাদেরকে এত বড় একটা দেবে না, মা ঠিক সব কিছু পার করিয়ে দেবে। যথারীতি 20-25 মিনিট পরে বাড়ির সবার চেষ্টায় আর এই যে দাদাটা যে চুল কাটছিল তার এই ধৈর্যের পরে আমার ছেলের সমস্ত চুল কিন্তু কাটা হয়ে গেছিলো। এরপর চুলটাকে ওই আটার রুটিতে করে বানগঙ্গাতে মা ভাসিয়ে দিচ্ছিল। ওখানে দেখলাম শুধু আনভিক না, আনভিকের মতন আরও অনেক ছোট ছোট বাচ্চার মুন্ডন হচ্ছিল। আর এই যে বানগঙ্গার এই জলের ধারা, এখানে দেখতে পেলাম অনেক বড় বড় মাছ, আবার অনেক ছোট মাছও ছিল। অনেক মানুষ এখানে স্নান টান করছিল। তারপর যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলের দিকে রওনা হলাম, কারণ ছেলে এত কান্নাকাটি করেছিল, ওর কিছুই ভাল লাগছিল না, তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে বাবার কাঁধের উপর মাথা রেখে। তাই আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। ওখান থেকে বেরিয়ে আবার আমরা নিচের দিকে ফ্রেস্কিং পয়েন্টের দিকেই যাত্রা শুরু করলাম। মোটামুটি 20 মিনিট মতন সময় লাগলো, বাইরে প্রচণ্ড গরম ছিল। যাওয়ার সময় এক জায়গায় আনভিকের ফটো তুলেছিলাম, আসার সময় সেটাই কালেক্ট করলাম, আর তারপর সোজা নিচের দিকে হেঁটে এলাম ফ্রেস্কিং পয়েন্টের দিকে। ওখানে নিচে নেমে আসার সময় আমাদের ওই যে রেজিস্ট্রেশন কার্ডগুলো ছিল ওগুলো জমা করে আমরা বেরিয়ে এসেছিলাম ফ্রেস্কিং পয়েন্ট থেকে। বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা অটো পেয়ে গেছিলাম, কিন্তু অটোতে আবার কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ সামনে এই যে ঘোড়াগুলো এরা উপর থেকে তখনই নিচে নেমে এসেছিলো, তাই এদের যে মালিক তারা মনে এদিক ওদিক গেছিলো, তাই সামনেটা প্রচণ্ড ভিড় ছিল এদেরই। এটা একটুখানি ক্লিন হতে টাইম লাগলো। অটোতে ততক্ষণে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। এই অটো করে পৌঁছাতেও আমাদের হোটেল অবধি মোটামুটি 10-15 মিনিট লেগেছিল। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু তারই মধ্যে দিয়ে অটো যখন চলতে শুরু করলো তখন বেশ ভাল লাগছিল। আসার সময় আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় অটো সেই রাস্তাটা দিয়ে যায় না। অটোতে করে হোটেলে পৌঁছাতে মোটামুটি 10 মিনিট সময় লাগলো। 10-15 মিনিট পর আমরা হোটেলে যখন পৌঁছালাম তখন সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছে, কারণ অনেকটা রাস্তা ওপর অবধি আমরা হেঁটে গেছিলাম, তাই কারুরই আর বাইরে ঘোরার মতন মন ছিল না।
হোটেলে ফেরত এসে ফ্রেশ হই, লাঞ্চ ছেড়ে সবাই একটু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে তেমন কোনো প্ল্যান ছিল না, শুধু সামনের বাজারটাই একটু ঘুরে দেখে আবার ডিনার করে জলদি ঘুমিয়ে পড়তে হতো। পরের দিন আমাদেরকে যেতে হবে বৈষ্ণব দেবী একদম ওপরে মায়ের দর্শন করতে। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না।